নাকে পলিপ একটি পরিচিত রোগ। শিশু থেকে সব বয়সী মানুষের এই সমস্যা দেখা দিতে পারে। পলিপ বড় হয়ে গেলে মাথা ধরা, মাথা ব্যথা, ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, একঘেয়েমি, মনোসংযোগ বিচ্ছিন্নতা, এমনকি স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে। আজকে পলিপাসে আক্রমণের প্রাথমিক লক্ষণ, উপসর্গ, চিকিৎসা ও ঘরোয়া প্রাকৃতিক উপায় কীভাবে এই রোগ দূর করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো স্বাগতম সবাইকে বিটা হেলথ টিপস চ্যানেলটিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। নাকের আশেপাশে কিছু প্রকোষ্ঠ সাইনাস আছে। চোখের ঠিক নিচে যে উঁচু হাড়টি আছে তার ভিতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস। নাক আর চোখের মাঝখানে যে ক্ষুদ্র স্থান থাকে বেশ কয়েকটি ইথময়েড সাইনাস। কপালের সম্মুখভাগে থাকে ফ্রন্টাল সাইনাস। চোখের পিছন দিকে থাকে স্পোনাট সাইনাস। এই সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙ্গুরের থোকার মতো আকার ধারণ করে। একেই আমরা ডাক্তারি পরিভাষায় পলিপ বলে থাকি। সাধারণত ইথময়েড সাইনাস থেকেই পলিপ তৈরি হয়। কখনো কখনো ম্যাক্সিলারি সাইনাস থেকেও পলিপ তৈরি হতে পারে। নাকের মধ্যে ফাঙ্গাস ইনফেকশন আমরা অনেক সময় দেখে থাকি। নাকের ফাঙ্গাল ছত্রাক ইনফেকশন থেকে নাকের উভয় দিকে এবং সেক্ষেত্রে একাধিক সাইনাস পলিপ দ্বারা আক্রান্ত হতে পারে। এই পলিপগুলো প্রাথমিক পর্যায়ে সাইনাসের ভিতরে থাকে। একসময় এটা বাড়তে বাড়তে সাইনাস থেকে নাকের ভিতরে চলে আসে এবং তখন আমরা খালি চোখে নাকের ভিতর পলিপ দেখতে পাই। এগুলো দেখতে অনেক সময় সাদা আঙ্গুরের থোকার মতো থাকে। অনেক সময় পলিপে ইনফেকশন হলে বা আঘাতজনিত কারণে এর ত্বকের স্তর মিউকোসা ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় এটা লালচে রং ধারণ করতে পারে। রোগীরা সাধারণত যাকে পলিপ বলে থাকেন সেটা আসলে নাকের মধ্যে মাংস ফুলে যাওয়াকে তারা বুঝিয়ে থাকেন। মেডিকেলের ভাষায় একে হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট বলা হয়। নাকের ভিতরে পার্শ্ব দেয়ালে 2 থেকে 2টি তাকের মতো মাংসপিণ্ড থাকে। একে আমরা ইনফেরিয়র টার্বিনেট বলি। এই ইনফেরিয়র টার্বিনেটের প্রদাহ হলে এর আকৃতি বড় হয়ে যায়, যাকে হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট বলা হয়। এটা সাইনাস থেকে আসে না, নাকের ভিতর থেকে এর উৎপত্তি। মেডিকেল ভাষায় এটা পলিপ নয়। অনেক ক্ষেত্রে পলিপ এবং হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেটের কারণ একই এবং এ দুটো একসঙ্গে বিদ্যমান থাকে। উপসর্গ: প্রাথমিক পর্যায়ে রোগীরা সাধারণত নাক দিয়ে সর্দি, ঝরা, নাক বন্ধভাব এ ধরনের সমস্যায় ভোগেন। নাকের এ সর্দি সামনের দিকে আসতে পারে। অনেক সময় এটা সামনের দিকে না এসে পিছন দিকে চলে যায় এবং ঢোক গিলা বা গলা পরিষ্কার করার মতো প্রবণতা দেখা যায়। নাক বন্ধ থাকাটা প্রাথমিক পর্যায়ে একদিকে থাকে এবং কিছুক্ষণ পর পর এটা দিক পরিবর্তন করে নাকের 2 দিকে হয়। কিছু সময় এক নাক বন্ধ থাকে, আবার কিছু সময় আরেক নাক বন্ধ থাকে। অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে যায়, প্রথমে আংশিকভাবে এবং পরে সম্পূর্ণভাবে। হাসি থাকতে পারে এবং অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলেই প্রচণ্ড হাসি হতে থাকে। সিগারেটের বা রান্নার ধোয়া সহ্য হয় না, দম বন্ধভাব চলে আসে, নাকের ঘ্রাণ শক্তি কমে যায় এবং অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যায়। মাথা ব্যথা সাধারণত প্রাথমিক পর্যায়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পলিপ যখন বেশ বড় আকার ধারণ করে তখন মাথা ব্যথা চলে যায়। এর কারণ যে অবস্থাতে আমরা পলিপ দেখতে পাই সে অবস্থাতে মাথা ব্যথার সমস্যা সাধারণত থাকে না। মাথা এবং কপালের সম্মুখ বা নাক এবং এর আশপাশ একটা বন্ধভাব থাকতে পারে। এ সময় রোগীর ইতিহাস নিলে অবশ্যই দেখা যাবে কয়েক মাস বা কয়েক বছর আগেও যখন এ রোগ শুরু হয়েছিল তখন তাদের মাথা ব্যথার সমস্যা ছিল। পলিপ যখন বেশি বড় হয়ে যায় তখন মাথা ব্যথার সমস্যাটা এতটা প্রকট থাকে না। দেখা যায় কিছু কিছু রোগীর গলায় খুসখুস ভাব থাকে। অনেকের আবার কাশিও থাকতে পারে। গলায় নিয়মিত ক্ষুধা বা মুখ দিয়ে নিয়মিত শ্বাস নেওয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায় বা গলা বসা বা স্বরভঙ্গ থাকতে পারে। নাকের পিছনে ইউস্টেশিয়ান টিউব আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় মধ্যকর্ণে সমস্যা হয়ে থাকে। কান বন্ধভাব বা কানের ভিতর পানি যাওয়ার কারণে কান বন্ধ হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মাথা ঘোরানোর সমস্যাও থাকতে পারে। মধ্যকর্ণের এই সমস্যা থেকে অল্প স্বল্প মাথা ঘোরানো ভাব থেকে শুরু করে মারাত্মক রকমের মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে। এছাড়াও কানের ভিতরে শোষ আওয়াজের সমস্যা হতে পারে। কানের ভিতর অনেকদিন পানি জমে থাকলে বা কানের পর্দা নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে ক্রনিক বা দীর্ঘমেয়াদে কান পাকা রোগের সৃষ্টি হতে পারে। কারণ: নাকের পলিপের কারণ নিয়ে এখনও গবেষণা চলছে।
সাধারণভাবে বলা যায় নাকের অ্যালার্জি এর অন্যতম কারণ। এই অ্যালার্জি নাকের ভিতর ধুলাবালি বা ধোঁয়ার অ্যালার্জি থেকে হতে পারে। অনেকে মনে করেন নাকের ভিতরে ক্রনিক ইনফেকশনই অ্যালার্জির কারণ হতে পারে। নাকের ভিতরে ফাঙ্গাল ইনফেকশনের অ্যালার্জি থেকে কিছু কিছু রোগীর উভয় নাকে এবং অনেক সাইনাস জুড়ে পলিপ তৈরি হয়। নাকের ভিতর রক্তনালীর অসামঞ্জস্যতা বা অস্থিরতা থেকে অনেক সময় পলিপ তৈরি হয় বলে অনেকে মনে করেন। নাকের অ্যালার্জি যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, গলার অ্যালার্জি যেটাকে আমরা অ্যালার্জিক ফ্যারিনজাইটিস এবং ফুসফুসের অ্যালার্জি যেটাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলে থাকি, এর একটা আরেকটার সাথে সম্পর্কিত। যাদের নাকের অ্যালার্জি আছে তাদের শতকরা 17 থেকে 19 রোগীর ক্ষেত্রেও হাঁপানি আছে। যাদের হাঁপানি আছে তাদের 55 থেকে 70 রোগীর ক্ষেত্রে নাকের অ্যালার্জিও থাকে। বিশেষভাবে বলা উচিত নাকের অ্যালার্জি ও ফুসফুসের অ্যালার্জি হাঁপানি একটির প্রভাব আরেকটির উপর পড়ে। নাকের অ্যালার্জি ঠিকমতো কন্ট্রোল না করলে অনেক সময় হাঁপানি বেড়ে যেতে পারে বা হাঁপানি চিকিৎসা করা দুরূহ হতে পারে। চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা হলো ধুলাবালি, ধোঁয়া ও ঠান্ডা এড়িয়ে চলা। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে নাকে স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করলে এটা চলে যেতে পারে। পলিপ যদি নাককে সম্পূর্ণ অথবা আংশিক রূপে বন্ধ করে দেয় তাহলে সাধারণত ওষুধে কাজ হতে চায় না। এরকম ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে পলিপ ফেলে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। নাকের পলিপের কয়েক ধরনের অপারেশন হতে পারে। আমরা অবশ করে পলিপ বের করে নিয়ে আসতে পারি, এতে নাকের ভিতরে অংশটুকু সাধারণত কিছুটা দূর করা সম্ভব। অজ্ঞান করে আরও ভালোভাবে আমরা পলিপগুলো ফেলতে পারি। এতেও সাইনাসের ভিতর যে ঝিল্লি থেকে এর পলিপগুলো তৈরি হয় সেটা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। আধুনিক যুগে পলিপের সর্বশেষ এবং সর্বাধুনিক চিকিৎসা হলো অ্যান্ডোস্কোপির মাধ্যমে পলিপগুলো শিকড় থেকে অর্থাৎ সাইনাসের যে ঝিল্লি থেকে পলিপ উৎপত্তি হয় সেখান থেকে সম্পূর্ণরূপে ফেলে দেওয়া। অ্যান্ডোস্কোপ ব্যবহার করে আমরা অতি সূক্ষ্মভাবে পলিপের উৎপত্তি স্থল থেকে পলিপকে ফেলে দিতে পারি এবং যে কোনো সাইনাস নাক থেকে যত দূরেই হোক না কেন তার ভিতর সূক্ষ্মভাবে প্রবেশ করে পলিপটাকে সম্পূর্ণভাবে বের করে ফেলা সম্ভব। আধুনিক চিকিৎসা ব্যবস্থা অ্যান্ডোস্কোপের সাহায্যে পলিপ ফেলে দেওয়া ছাড়া বিকল্প কোনো অপারেশন নেই। পলিপগুলো তাদের উৎপত্তিস্থল থেকে সম্পূর্ণভাবে ফেলে দিতে সাধারণত নতুন করে পলিপ হয় না। পুরনো পদ্ধতিতে পলিপের অপারেশন করা হলে পলিপের কিছুটা অংশ সাইনাসের ভিতর থেকে যেত এবং তা থেকে পলিপ আবার নতুন করে খুব তাড়াতাড়ি গজিয়ে যেত। যেহেতু পলিপ সম্পূর্ণভাবে দূরীভূত হয় না সেহেতু পলিপ উদ্ভূত সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা দূরীভূত হয় না। বলে রাখা দরকার, সাধারণত পলিপ ছাড়াও নাকের ভিতরে কিছু মারাত্মক ইনফেকশন, টিউমার, ক্যান্সার এবং অন্যান্য কিছু জটিল সমস্যা আপাতত দৃষ্টিতে পলিপ আকারে প্রকাশ করা যেতে পারে। যদি মেডিকেল চিকিৎসাতে এ পলিপ বা পলিপের উপসর্গ সম্পূর্ণরূপে দূর না হয় তবে এই পলিপ থেকে বায়োপসি নিয়ে দেখা উচিত, যেটা আসলে পলিপ নাকি অন্য কোনো সমস্যা, যা অনেক সময় মারাত্মক জটিলও হতে পারে। অপারেশনের মাধ্যমে পলিপ চিকিৎসা করাতে কিছুটা দেরি করা যেতে পারে, তবে বায়োপসি করা থেকে অবশ্যই লম্বা সময় বিরত থাকা উচিত নয়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।